নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। একুশে আগস্ট কাওয়াখালীতে শুভেন্দু অমিত শাহ, নিরাপত্তায় বিশেষ নজর। জলপাইগুড়ি পৌরসভা অচল, 3 মাস ধরে পেনশন বন্ধ, আন্দোলনে অবসরপ্রাপ্ত কর্মীরা। সরকারি বাসে ঢিল, ভাঙল পেছনের কাঁচ, অল্পের জন্য রক্ষা পেলেন 32 জন যাত্রী। এবার আসছে বিস্তারিত সংবাদে। আগামী 21শে আগস্ট কাওয়াখালীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠান স্থল ঘিরে নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। মঙ্গলবার কাওয়াখালীর অনুষ্ঠান স্থল ও মঞ্চ পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি, আইজি নর্থ বেঙ্গল, শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। মঞ্চ প্রবেশ ও বেরোনোর পথ এবং আশেপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করতে কাওয়াখালীতে যান এডিজি সিকিউরিটি মনোজ ভার্মা। তার সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী 21শে আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হিসেবে নতুন ফৌজদারি আইন বা ক্রিমিনাল ল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সফরকে কেন্দ্র করে নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের প্রবেশ, যান চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। 3 মাস ধরে পেনশন বন্ধ, আন্দোলনে অবসরপ্রাপ্ত কর্মীরা। চেয়ারম্যানের দেখা নেই, বকেয়া পেনশন ও প্রাপ্য টাকা মেটানোর দাবিতে পুরসভার 2 প্রবেশদ্বার বন্ধ করে আন্দোলন জলপাইগুড়িতে। ফের অচল হয়ে পড়েছে শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি পুরসভার স্বাভাবিক কাজকর্ম। বুধবারের পর বৃহস্পতিবারও পৌরসভার 2 প্রবেশদ্বার বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। তাদের অভিযোগ, টানা 3 মাস ধরে পেনশন বন্ধ রয়েছে। পাশাপাশি অবসরকালীন অন্যান্য প্রাপ্য অর্থও এখনও তাদের হাতে তুলে দেওয়া হয়নি। বকেয়া পেনশন এবং অন্যান্য প্রাপ্য টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তাদের আন্দোলনের জেরে পৌরসভার স্বাভাবিক পরিষেবা ও প্রশাসনিক কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা তাদের ন্যায্য পাওনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, কিন্তু সমস্যা সমাধানে এখনো পর্যন্ত পৌরসভা কিংবা প্রশাসনের তরফে কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। অবসরপ্রাপ্ত কর্মীদের বক্তব্য, বছরের পর বছর পৌরসভায় পরিষেবা দেওয়ার পর অবসরের জীবনে তাদের প্রাপ্য পেনশন বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম সমস্যার মুখে পড়েছেন। দ্রুত বকেয়া পেনশন ও অন্যান্য পাওনা মিটিয়ে দেওয়া না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে আন্দোলন অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত পৌরসভার চেয়ারম্যানের দেখা মেলেনি বলে অভিযোগ আন্দোলনকারীদের। ফলে কবে এই অচলাবস্থা কাটবে এবং কবে তারা তাদের বকেয়া প্রাপ্য টাকা হাতে পাবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি একটাই, বকেয়া পেনশন ও সমস্ত প্রাপ্য অর্থ দ্রুত পরিশোধ করে পৌরসভার অচলাবস্থার অবসান ঘটাতে হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সরকারি বাসে আচমকা বড় পাথরের টুকরো ছোড়ার অভিযোগ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জলপাইগুড়ি দার্জিলিং রুটের বাস যাত্রীরা।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের তালমা এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, জলপাইগুড়ি ডিপো থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল সরকারি বাসটি। তালমা এলাকায় পৌঁছতেই পিছন দিক থেকে আচমকা একটি বিরাট পাথরের টুকরো বাসটিকে লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে বাসের পেছনের কাঁচ সম্পূর্ণ ভেঙে চৌচির হয়ে যায়। ঘটনার সময় বাসটিতে চালক ও কন্ডাক্টর সহ মোট ৩২ জন যাত্রী ছিলেন। আচমকা ঢিল ছোড়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর বাস নিয়ে সরাসরি রাজগঞ্জ থানায় যান চালক। কে বা কারা কী উদ্দেশ্যে বাসটিকে লক্ষ্য করে পাথর ছুড়ল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ব্যাপারটা হচ্ছে, আমরা জলপাইগুড়ি থেকে দার্জিলিং ডিউটি নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে তালমার ঠিক আগে ব্রিজের সামনে কোনো এক ব্যক্তি হট করে গাড়ির পেছনের দিকে ঢিল মারার পরে আর কি পিছনের কাঁচটা ভেঙে যায়। প্যাসেঞ্জারদের অল্প সেরকম কিছু লাগেনি, হালকা কাঁচ ভেঙে লেগেছে। গাড়ির অনেক ক্ষতি হয়েছে। এই জন্য আমরা রাজগঞ্জ থানায় গিয়ে রিপোর্ট লিখিয়েছি। রাজগঞ্জ থানাতে রিপোর্ট জমা করে এখন আমরা যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় আমরা গাড়ি নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে আমরা এটা কোনো কারণ, এর পিছনে কোনো কারণ নেই। হয়তো কোনো ব্যক্তিগত রাগ বা কোনো কিছু থাকতে পারে হয়তো গাড়ির প্রতি। তবে আমাদের সাথে ডাইরেক্ট কোনো রিলেশন নেই। ছিল প্যাসেঞ্জার ওই ৩২ জনের মতো ছিল। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানির টাকা ফেরত দেওয়ার ঘটনা ঘটল জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, ২০১৮ সালে আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়। সেই টাকা সদর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ লাকারার হাতে তুলে দেওয়া হয় বলে খবর। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়ি ফেরেন তিনি। এরপরে ডাঙ্গাপাড়ার মাঠে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয় তাদের একাংশকে টাকা ফিরিয়ে দেন রাজেশ। এদিন অর্ধেক টাকা ফেরত দেওয়া হয়েছে, বাকি টাকাও দ্রুত ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। টাকা ফেরতের সময়ে এলাকায় কোনো উত্তেজনা বা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়নি। স্থানীয়দের বক্তব্য, তারা চান ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কাটমানি না নেয়। শান্তিপূর্ণভাবেই টাকা ফেরত নেওয়া হয়েছে। কোথায় কি ব্যাপার? এখানে আমাদের ডাঙ্গাপাড়া মাঠে পঞ্চায়েতের আগে টাকা নিয়ে নিয়েছিল ঘর দেওয়ার জন্য, ঘর দিব বলে, বা ঘর দেওয়ার পরেও টাকা নিছে। সেই টাকাগুলো আজকে সেই পঞ্চায়েতরা দিয়ে দিচ্ছে আর কি। কিসের টাকা? ঘরের টাকা। আবার যোজনা। কত টাকা নিয়েছিল এলাকা থেকে? কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000, 25,000 এইভাবেই টাকা নিয়েছিল। রাজেশ লাকড়া নিয়েছিল। হ্যাঁ, পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, আর হচ্ছে তোমার হচ্ছে 20টা পঞ্চায়েত ওর টাকা আগে দিয়ে দিছে। আজকে কতজনকে টাকা ফেরত? মোটামুটি ধরেন 100 জন তো হবেই টাকা ফেরত দিচ্ছে। কত টাকা দিচ্ছে? 50% দিচ্ছে, 50% ডিউ রাখতেছে, কয়েকদিন পরে দিবে। কিভাবে দেখছেন? দেখেন, টাকা যারা দিছে তারা টাকাটা পাচ্ছে, আমরা খুব খুশি। হ্যাঁ, গরিবের কাছে এইভাবে টাকা নেওয়াটা ঠিক না। হ্যাঁ, এটা একদমই তো ঠিক না আর কি। 10-20 হাজার টাকা, 1,20,000 টাকার মধ্যে ধরেন 20,000 টাকা নিয়ে নিচ্ছে। এটা গরিবরা কি ঘর বানাবে? ঘর কি বানাবে এটার মধ্যে? এটা তো উচিত না। প্রকাশ ক্ষেত্রে কোথায় বাড়ি? আমাদের ডাঙ্গাপাড়ায়। কিসের টাকা দিলেন? এটা ঘরের কাটপানি নিয়েছিল ওই টাকাটা। কারা নিয়েছে? 20টা বাচ্চা নিয়েছিল আর রাজেশ লাকড়া, দুইজনে মিলে। এরা কারা? 20টা বাচ্চা রইল পঞ্চায়েত, বর্তমান পঞ্চায়েত, আর রাজেশ লাকড়া পঞ্চায়েত সমিতি মেম্বার। কোন দলে? তৃণমূল দলের। কি করেছিল আপনার কাছে? আমার কাছ থেকে ঘরের টাকার বিনিময়ে 10-20 হাজার টাকা ডিমান্ড করছিল, নিচ্ছিল। তারপর আপনার কেন দিল ওই টাকাটা? আজকে সবাই আমি থানায় এফআইআর করছিলাম, কি বলে ওটাকে, লিখিত কমপ্লেন। হ্যাঁ, লিখিত কমপ্লেন করছিলাম। ওর বিনিময়ে আজকে সবাইকে টাকা ও ফেরত দিচ্ছে। বললাম, রাজেশবাবু একটা জিনিস দেখেন, আজকে কি দেওয়া হলো? আপনি কিসের টাকা দিলেন? সবাই বলছে কাটমানি, বাড়ি বানানোর টাকা, আবাস যোজনা। আরে এনারা পঞ্চায়েতের বাড়িতে গিয়ে ঘর দাও বলে বাচ্চা ছেলে পঞ্চায়েতে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে অলরেডি ঘরগুলো নিচ্ছে, ঠিক আছে। তো করছে, তার মধ্যে
খরচা বাবদ কিছু পঞ্চায়েতকে দিয়েছিল, সেই টাকাগুলোই আজকে অলরেডি রিটার্ন দেওয়া হচ্ছে। কারণ আমি চাই গ্রামে 21 বছর থেকে দায়িত্বে আছি, কারণ আমার নামে কোনোদিন কেসও হয়নি, কোনোদিন কিছু হয়নি। আজকে আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, আমি শান্তিভাবে গ্রামে থাকতে চাই। এর জন্য আমি আমার জমি বিক্রি করে আজকে এনাদের যেটা দাবি, কেউ 5,000 দিচ্ছে, আইসে লেখাচ্ছে 15,000, 20,000, কেউ অলরেডি 3,000 দিচ্ছে, লেখাচ্ছে 10,000। ঠিক আছে, এই টাকাটা তো পঞ্চায়েতকে দিচ্ছে, ঠিক আছে, এটা ইন্দিরা আবাসের এই টাকায় আছে, কারণ এইভাবে করে দিচ্ছিল। কিন্তু সবাই বিভিন্ন রকমের, যে অল্প টাকা দিচ্ছে সে বেশি করতেছে। এখন গ্রামে থাকতে হলে ওনাদের একটা দাবি আছে, তোমাকে এত এত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। যারা ঘর পায় নাই, ঠিক আছে, তারাও নাম লেখাইছে। কত টাকা দিতে 2 লাখ টাকার মতো দেওয়া হচ্ছে, 1-1.5 লাখ টাকার মতো দেওয়া হচ্ছে। আর টাকা যেগুলো বাকি থাকছে সে বাকি টাকা আছে, দেখা যাবে জমি বিক্রি করে তারপর দেবে। ঠিক আছে। জলপাইগুড়িতে রাজীব গান্ধীর 83তম জন্মদিন পালন, পূর্ণায়ব মূর্তিতে মাল্যদান। জলপাইগুড়িতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 83তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। জন্মদিন উপলক্ষে রাজীব ভবনে রাজীব গান্ধীর ছবিতে মাল্যদানের পর তার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে এআইসিসির অবজারভার সহ জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, অমলান মুন্সি, অসীম তরফদার সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিন রাজীব গান্ধীর রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অবদান ও বর্তমান সময়ে তার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য বলেন, রাজীব গান্ধীর জন্মদিন যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি জলপাইগুড়ি পৌরসভায় আন্দোলনরত পেনশনভোগীদের বিষয়েও সমবেদনা জানানো হয়েছে। রাজীব গান্ধী ভারতের তরুণের স্বপ্ন ছিল, ভারতের স্বপ্ন ছিল। একজন সৎ, নির্ভীক ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতবর্ষকে নতুন যুগে উত্তরণ করে দিয়ে গেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের বাড়তি পাওনা এআইসিসির অবজারভার রোজলিনা পীরকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে দিয়ে শ্রদ্ধা জানালাম। এই যে পৌরসভার অচলাবস্থা বা পেনশনারদের যে বন্ধ করে দিয়ে পৌরসভার অবস্থান চলছে, এটা নিয়ে কি বলবো? কালকেই তো বললাম যে কাউন্সিলরদের ভেতরকার ব্যাপার নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমার খুব কষ্ট লাগছিল। দুই দিকে মুখ শুকনো করে অসংখ্য কর্মচারী দরজা বন্ধ করে বসে আছে, তাদের খাওয়া জুটছে না, পেনশন পাচ্ছে না, প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে না। কি অবস্থা, গিয়ে দেখুন মুখ শুকনো করা আছে। আমি আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে, এখন ঝগড়া করে ওদের সমস্যা বাড়ানোর উপায় নেই। প্রশাসন ইমিডিয়েটলি ওদের ফান্ড ডিসবার্সমেন্টের ব্যবস্থা করুক, পরিবারগুলো যাতে বাঁচে, এটাই আমার কামনা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর জলপাইগুড়ি জেলা কংগ্রেস। বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে আগামী দিনের কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অন্যতম পর্যবেক্ষক রসলিনা তির্কে। এদিন সদস্যপদ বৃদ্ধি, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জেলা নেতৃত্বকে বিশেষভাবে জোর দেওয়ার বার্তা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়া কংগ্রেস আর বামপন্থী দলগুলিও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের সংগঠনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। तो आप लोग को शायद पता होगा, ये हमारा एक नेशन वाइड ऑर्गेनाइजेशन रिवाइविंग का एक प्रोसेस है, जो हर स्टेट में ये प्रोग्राम हो रहा है। तो इस प्रोग्राम के जरिए हमारा संगठन का रिन्यूअल होगा, और विशेष करके यहाँ का जो हमारा है ये प्रोग्राम, एक्चुअली इसको थोड़ा सा सशक्त बनाना है, अकाउंटेबल होना है, और ये पीपल कनेक्टेड के लिए हमें इस पर ज़्यादा जोरदार देना पड़ेगा। तो हम यहाँ पे क्या करेंगे, मेन मोटो इज दैट हम पहले डिस्ट्रिक्ट कमिटीज़ को शक्तिशाली करने के लिए, मजबूत करने के लिए हम ये कैंपेन कर रहे हैं। तो इस कैंपेन के जरिए हमारा फर्स्ट एंड फॉरमोस्ट इज स्ट्रेंथनिंग द डीसीसी कमिटीज़, और उसके लिए हम क्या करेंगे, यहाँ पे जो डीसीसी प्रेसिडेंट है उसका हम अपॉइंटमेंट करेंगे। उसके लिए हम उसका चयन करेंगे, उनका नियुक्तिकरण करेंगे और उनका सशक्तिकरण करेंगे, ताकि हम लोग सब कोई एक अच्छा सा स्ट्रॉन्ग जो कैडर बेस्ड हो, जो कंधे से कंधे मिला के पार्टी वर्कर्स के साथ काम करें। क्योंकि जब पार्टी होती है, पार्टी एक अकेले नेता का नहीं होता,
ये हर एक वर्कर का कंट्रीब्यूशन है, उनका लाइक सारा हार्डवर्क लगाते हैं, फिर जाके एक पार्टी शक्तिशाली होती है, फिर उसका हम इलेक्शन में उसके जरिए हम लड़ते हैं। तो इसीलिए कैडर बेस्ड होने के लिए हम हर एक वर्कर्स को हम लोग जैसे उनका रेस्पेक्ट दिया जाए, उनका ड्यू रेस्पेक्ट जो है वो पार्टी लीडर्स के थ्रू हमें दिया जाएगा और इसके जरिए हमारा डिस्ट्रिक्ट प्रेसिडेंट चुना जाएगा। तो प्रोसेस जो है ये हमारा क्या होगा, हम जैसे मैं ICC ऑब्जर्वर यहाँ आई हूँ, तो ऐसे हमारे पूरे वेस्ट बंगाल में आप लोग के हमारे जितने भी वेस्ट बंगाल में डिस्ट्रिक्ट्स हैं, सब डिस्ट्रिक्टों में ICC ऑब्जर्वर आए हुए हैं और हमारा प्रोसेस रहेगा कि हम सबके साथ एक्सटेंसिव कंसल्टेशन करेंगे, ऑल पार्टी वर्कर्स इरेस्पेक्टिव ऑफ सीनियर जूनियर एवरीबडी, हम लोग सबके साथ बातचीत करेंगे। फॉर्मर इलेक्टेड रिप्रेजेंटेटिव्स हो या प्रेजेंट इलेक्टेड रिप्रेजेंटेटिव्स है, सीनियर लीडर्स है, सबके साथ हम बातचीत करेंगे। एंड साथ ही साथ आप लोग जो लाइक फ्रॉम द मीडिया हाउस, आप लोग को भी वेलकम करेंगे। आप लोग को अगर हमें कुछ देना है, आपका व्यू पॉइंट आप बता सकते हैं। और साथ ही हम सिविल सोसाइटी के लोगों से भी हम बातचीत करेंगे, जो चाहते हैं कि हमारे साथ अगर कुछ कांग्रेस पार्टी के साथ आप लोग का कुछ पॉइंट रखना है तो वो हम रखेंगे। अमित बणिकेर रिपोर्ट। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির কর্মী ও কর্মকর্তাদের ওপর এসএফআই এর হামলার অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কদমতলা মোড়ে এসএফআই লেখা কার্ল মার্কসের কুশপুতুল তৈরি করে তা পোড়ানো হয়। এবিভিপির দাবি, বুধবারের হামলায় তাদের বেশ কয়েকজন কর্মী ও কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হিংসা বন্ধেরও দাবি তোলা হয়। যেভাবে এবিভিপির কার্যকর্তাদের ওপর হামলা চলায় এসএফআইয়ের গুন্ডা বাহিনীরা বা নকশালরা, তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি এবিভিপি করছে। এসএফআইয়ের যে এই দুঃসাহস, এই যে নকশালপন্থী, ওরা যে এখনো ছাড়তে পারতেছে না, এটা এবিভিপি তীব্র নিন্দা জানায়। এবং ওরা যে ছাত্র রাজনীতি করতে, এই ছাত্র রাজনীতিকে এবিভিপি ধিক্কার জানায়। কি চাইছি আমরা? চাইছি কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস যাতে চলে। এসএফআই সেই পরিস্থিতি বারে বারে নষ্ট করতেছে প্রতিটা জায়গায়। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজেও আমরা দেখলাম যে প্রথম দিন ভেরিফিকেশনের পর তার পরের দিন এসএফআই এসে সেখানে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করে। বারবার ওরা ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আজকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ওরা ঘটাইছে তার বিরুদ্ধে আমরা জলপাইগুড়ি নগরের পক্ষ থেকে একটা প্রতিবাদ করলাম। আমরা এসএফআইয়ের একটা কুশপুতুল দাহ করলাম এখানে কদমতলা চৌপতি মোড়ে, জলপাইগুড়ি প্রাণকেন্দ্র। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে 261টি ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলকে শোকজ। 7 দিনের মধ্যে জবাব না দিলে 1 লক্ষ টাকা জরিমানা। এরপর প্রতিদিন আরও 10,000 টাকা করে বাড়বে এই জরিমানার অঙ্ক। জলপাইগুড়ি জেলায় 261টি ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলকে শোকজ নোটিশ ধরালো জেলা প্রাথমিক বিদ্যালয় দফতর। নোটিশে সংশ্লিষ্ট স্কুলগুলিকে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট স্কুলগুলিকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। শুধু তাই নয়, নির্ধারিত সময়ের পরেও যদি কোনো উত্তর না আসে তাহলে প্রতিদিন অতিরিক্ত 10,000 টাকা করে জরিমানা করার কথাও জানানো হয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় দফতরের এই কড়া নির্দেশ ঘিরে ইতিমধ্যেই শিক্ষা মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন 261টি স্কুলকে একসঙ্গে শোকজ করা হলো এবং নোটিশে ঠিক কী কারণ উল্লেখ করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আমাদের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট হয়েছিল 2009 সালে এবং সেই অনুযায়ী আমাদের এই স্টেটে রাইট টু এডুকেশন রুলস যেটা হয় 2012 সালে, সেই অনুযায়ী ওই আইনে এবং সেই রুলসে বলা আছে যে যে সমস্ত স্কুল এনওসি ছাড়া চলছে বা এনওসি না নিয়েই যারা স্কুল স্টার্ট করছে, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ করতে হবে এবং সেই কারণ দর্শানো যদি স্যাটিসফ্যাক্টরি না হয় সেক্ষেত্রে তাদেরকে
1,00,000 টাকা ফাইন এবং তারা যদি স্কুল মানে চালিয়েই যায় তারপরেও সেক্ষেত্রে তাদের প্রত্যেক দিন 10,000 টাকা করে ফাইন দিতে হবে। এটা রাইট টু এডুকেশন অ্যাক্টেই বলা আছে এবং স্টেট থেকেও আমাদেরকে এই সংক্রান্ত চিঠি করেছে। আমাদের আমাদের যে এসিএস স্যার আমাদের ডিপার্টমেন্টের এবং এসপিডি স্যার চিঠি করেছেন এবং আমাদের কমিশনার স্যারও চিঠি করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা এই স্কুলগুলোকে শোকজ করেছি। এই স্কুলগুলোর আমরা ভিজিট করার ব্যাপার বলেছি আর কি আমাদের এসআই সাহেবদের। ভিজিট করে সেই সমস্ত স্কুলের যে পরিকাঠামোগত কোনো ত্রুটি আছে কিনা, পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা, তাদের পানীয় জল, টয়লেট এবং ক্লাসরুমের যে বর্তমান পরিস্থিতি সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখতে বলেছি। পাশাপাশি তাদের যে এনওসি যদি থাকে তাহলে এনওসি আমাদেরকে তারা সাবমিট করবেন, ভ্যালিড এনওসি আর কি। সঙ্গে মানে স্কুলগুলোর অন্যান্য পরিকাঠামো আর কি, প্লেগ্রাউন্ড, ফায়ার এনওসি আছে কিনা, তারপরে বিল্ডিং প্ল্যান আছে কিনা, নিজস্ব জমি আছে কিনা বা লিজ ডিড আছে কিনা, এই বিষয়গুলো আছে। এবং শিক্ষকের যে ট্রেনিং নেওয়ার কথা, ডিএলএড ট্রেনিং আছে কিনা, এই বিষয়গুলো দেখতে বলা হয়েছে। এগুলো যদি না থাকে তাহলে স্কুলগুলোকে আমরা অনুরোধ করব তারা যত তাড়াতাড়ি পারেন এই বিষয়গুলো কমপ্লিট করে এনওসির জন্য প্রেয়ার করতে হবে। এনওসি না পেলে সেক্ষেত্রে স্কুলকে বন্ধ করে দিতে হবে। ভবিষ্যৎ এখন সরকার যেভাবে ভাবনা চিন্তা করছেন সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। মানে সরকারি নির্দেশের বাইরে তো আমরা যেতে পারবো না। এখনো পর্যন্ত আমরা পাইনি। আমাদের একটা সংগঠন, মানে যারা প্রাইভেট স্কুলের সংগঠন আছে, তারা গত শুক্রবার দিন এসেছিলেন। ওনারা মানে অতিরিক্ত সময় চাইছেন এই এনওসির জন্য প্রেয়ার করার জন্য। আমরা স্টেটে জানাবো, তারপরে যা স্টেট থেকে যা নির্দেশ আসে সেভাবে কাজ হবে আর কি। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। জাতীয় সড়কে টোটোর দাপট রুখতে ফের রাস্তায় নামল জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার গোশালা মোড় এলাকায় অভিযান চালিয়ে টোটো চালকদের সচেতন করার পাশাপাশি নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়। জাতীয় সড়কে টোটো না চালানোর জন্য বারবার সতর্ক করা হলেও অভিযোগ সেই নির্দেশ অমান্য করে এখনও বহু টোটো চালক জাতীয় সড়কে চলাচল করছে, যার ফলে দূরপাল্লার গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে, পাশাপাশি বাড়ছে যানজট, হচ্ছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে জাতীয় সড়কে টোটো মুক্ত রাখতে বিশেষ নজরদারি শুরু করেছে ট্রাফিক পুলিশ। এদিন গোশালা মোড় এলাকায় ট্রাফিক আধিকারিকরা রাস্তায় নেমে টোটো চালকদের সচেতন করেন। একই সঙ্গে জাতীয় সড়কে টোটো চললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযান চালিয়ে এদিন বেশ কয়েকটি টোটো আটক করে ট্রাফিক পুলিশ। আগামী দিনেও জাতীয় সড়কে টোটোর অবৈধ চলাচল রুখতে নজরদারি আর অভিযান থাকবে, এমনটাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। টোটো হাইরোড দিয়ে যাবে না, এটা তো অনেকবার বলা হয়েছে। তা সত্ত্বেও টোটোগুলো হাইরোড দিয়ে যাচ্ছে। আমরা বারবার বলছি, টোটোওয়ালা যারা চালায় টোটো, ওরা কথাই শুনতে চায় না। আমরা কী করি? এখন বাধ্য হয়ে টোটোগুলোকে আমরা ট্রাফিক অফিসে রেখে দিয়েছি। পুরোপুরি নিশ্চিত তো? নিশ্চিত বলতে পারবো না, সবাইকে বলা হয়েছে। এখন কেউ যদি না শোনে তাহলে তো বাধ্য হয়ে আমরা ঢুকিয়ে রাখবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। মদের আসর ঘিরে অশান্তি, বিক্রি বন্ধের দাবিতে থানায় গ্রামবাসীদের ডেপুটেশন। শহর লাগোয়া করলা ভ্যালি চা বাগান এলাকায় মদ আর বিভিন্ন ধরনের নেশার আসর ঘিরে বাড়ছে অশান্তি, এমনই অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, মদ্যপানের কারণে বহু পরিবারে প্রতিদিনই ঝামেলা, অশান্তি হয়। এই পরিস্থিতিতে মদ বিক্রির বন্ধের দাবিতে বুধবার জলপাইগুড়ির কোতোয়ালি থানায় ডেপুটেশন দেন গ্রামবাসীরা।
গ্রাম আর চা বাগান এলাকায় অবৈধভাবে মদ বিক্রি আর নেশার আসর বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়। বাসিন্দাদের অভিযোগ, নেশার দৌরাত্ম্য বন্ধ না হলে এলাকার সামাজিক পরিবেশ খারাপ হবে, তাই অবিলম্বে মদ বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান তারা। हम लोग का गांव में बहुत ज़्यादा ही दारू नशा बिक्री करते हैं, इसीलिए आए हैं हम लोग यहाँ पे। क्या चाहते हैं हम लोग विकास चाहते हैं कि दारू हाड़ी दारू सब बंद हो, यही चाहते हैं हम लोग का। तो आप लोग कहाँ से आया है? हम लोग कारलाबिली चा बागान से। तो किसको दिया है? कागज दिया है? हाँ, दिया। किसको कागज दिया है? कटवाल थाना को? थाना में। क्या चाहता है थाना पुलिस क्या करेगा? हम लोग को जाके एक्शन लेगा। और क्या प्रॉब्लम क्या होता है? ऐसे रात में लड़का सब आते हैं दारू सब बेच खाने के लिए, तब वो लोग आधी रात में जाके बागान में अशांति करते हैं, इसलिए हम लोग चाहते हैं कि ये नशा सब बंद हो जाए। आपका এখানে আমরা আসছি আমাদের কলাবেলি চা বাগান দারু হাড়িয়া নিয়ে খুবই অশান্তি হচ্ছে। এটা নিয়ে আমরা আন্দোলন করতে চাই, এটা আমরা বন্ধ করতে চাই, যাতে বাড়ি বাড়ি যে অশান্তিটা হয়ে আছে ওইটা শান্তিভাবে থাকুক। এটা নিয়ে নেশা করে বাড়ি ঘরে অশান্তি হচ্ছে, পাড়া পাড়াতে ঝগড়া হচ্ছে, ভাই ভাইকে চিনতেছে না, ছেলে বাপকে চিনতেছে না, স্বামী বউকে চিনতেছে না, এরকম মানে অশান্তি হয়ে যাচ্ছে পাড়ার মধ্যে। এটা নিয়ে আমরা দরুয়া হাঁড়ি সব কিছু বন্ধ করতে চাই। তাই কি করলেন আজকে? আজকে আমরা এখানে সবাই মিলে একটা ডিপুটেশন দিয়েছি। কোথায়? থানাতে, কোতোয়ালি থানা জলপাইগুড়ি। কি যাচ্ছেন যে পুলিশ গিয়ে নাকি আবগারি দপ্তর যাবে, কি যাচ্ছেন আপনারা? আমরা তো নেশা দারু হাঁড়ি নেশা বন্ধ করতে চাই। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একুশে আগস্ট কাওয়াখালীতে শুভেন্দু অমিত শাহ, নিরাপত্তায় বিশেষ নজর। জলপাইগুড়ি পৌরসভা অচল, 3 মাস ধরে পেনশন বন্ধ, আন্দোলনে অবসরপ্রাপ্ত কর্মীরা। সরকারি বাসে ঢিল, ভাঙল পেছনের কাঁচ, অল্পের জন্য রক্ষা পেলেন 32 জন যাত্রী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।